স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে, হিস্ট্রির বিভিন্ন তথ্যগুলো জানতে পারে। তার জন্য বেশি করে শেয়ার করবেন এবং আরও এই ভিডিওটিকে কিভাবে উন্নতি লাভ করানো যায় বা উন্নতি বিস্তার করানো যায় তার জন্য কমেন্ট করবেন, ইতিবাচক কমেন্ট করবেন। আজকের একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো দিল্লি সুলতানি যুগ। সেই দিল্লি সুলতানি যুগের একটি বংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি দিল্লি সুলতানি যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানি যুগের এক সময় পর্ব ছিল, কাল পর্ব ছিল। সেই দিল্লি সুলতানি যুগের 5টি বংশ রাজত্ব করেছিল। আমরা জানি দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ এবং সৈয়দ বংশ এবং লোদি বংশ। দাস বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1414, সৈয়দ বংশ 1414 থেকে 1451 আর লোদি বংশ 1451 থেকে 1526। এই 5টি বংশ দিল্লি সুলতানি যুগে রাজত্ব করেছিল। আজকের আমরা দাস বংশ, খলজি বংশ অবশ্যই আমরা পড়ব, একের পর এক ভিডিও আমরা নিয়ে আসব। আজকের আমরা তুগলক বংশ সম্পর্কে একটু জানব, যার সময়কাল হচ্ছে 1320 থেকে 1414। 1320 থেকে 1414 এই তুগলক বংশ অর্থাৎ সম্পর্কে আমরা জানব। আমরা জানি তুগলক বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ ছিলেন গিয়াস উদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াস উদ্দিন তুগলক। তার রাজত্বকাল ছিল 1320 থেকে 25 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1320 থেকে 25 খ্রিস্টাব্দ পর্যন্ত গিয়াস উদ্দিন তুগলক বাংলা জয় করে দিল্লির ফেরার পথে আমরা দেখেছিলাম আফগানপুর নামক স্থানে তারই সংবর্ধনার উদ্দেশ্যে তৈরি তরুণ চাপা পড়ে মারা যায়। কে? ফিরোজ শাহ তো গিয়াসউদ্দিন তুগলক। এটি আফগানপুরের দুঃখজনক ঘটনা নামে পরিচিত। ঘটনাটি ঘটেছিল 1325 খ্রিস্টাব্দে। আমরা এই যে গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে একটু জানলাম, সে গিয়াসউদ্দিন তুগলকের আরও বিস্তারিত রূপ সম্পর্কে যদি আমরা একটু জেনে নেই তাহলে তোমাদের আরও সুবিধা হয়। যেমন আমরা তুগলক বংশের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা জেনে নিচ্ছি যে গিয়াসউদ্দিন তুগলক। তার শেষ সুলতান, এই তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ। তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ। তুগলক কোনো বংশ নয়, এই যে আমরা বলছি তুগলক কোনো বংশ নয়, এটা ছিল একটি উপাধি। এটা ছিল একটি উপাধি। এ নিয়ে একটা ঐতিহাসিক বিতর্ক রয়েছে। মোহাম্মদ বিন তুগলকের আগে কোনো সুলতান তুগলক শব্দটি ব্যবহার করেননি। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আগে কোনো সুলতান তুগলক শব্দটি ব্যবহার করেননি। গিয়াসউদ্দিন তুগলক যার আসল নাম ছিল গাজী মালিক। গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক, যিনি সুলতান হওয়ার পূর্বে উত্তর পশ্চিম সীমান্তের সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন। কোথায়? উত্তর পশ্চিম সীমান্তে সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন প্রথম সুলতান যিনি কৃষকদের সুবিধার্থে বিভিন্ন কাজকর্ম করেছিলেন। কৃষকদের সুবিধার্থে তিনি প্রথম সেচ কার্যের দিকে হাত বাড়িয়েছিলেন, অর্থাৎ সেচ কার্যের উন্নতি বিস্তারে তিনি অনেকটাই সাহায্য করেছিলেন, অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে ভূমি রাজস্বের হার কমিয়ে 1/10 অংশ করেছিলেন। 1/10 অংশ করেছিলেন ভূমি রাজস্বের হারটাকে অনেক কমিয়ে। এছাড়াও গিয়াসউদ্দিন তুগলক আলাউদ্দিনের জমি জরিপ ব্যবস্থা তোমরা অবশ্যই জানো, জমিকে উর্বর, অনুর্বর এবং মাঝারি উর্বর এইভাবে ভাগ করে
জমির ওপর ট্যাক্স নির্ধারণের যে ব্যবস্থা, তাকে আমরা বলছি জরিপ, জমি জরিপ ব্যবস্থা। সেই জমি ব্যবস্থা হুকুম ই মাসাহাত, হুকুম ই মাসাহাত কে হুকুম ই হাসিল, আমরা যে জমি জরি ব্যবস্থা আলাউদ্দিনের সময়, যে আলাউদ্দিন খলজির সময় যে ছিল, হুকুম ই মাসাহাত, হুকুম ই মাসাহাতকে গিয়াসউদ্দিন তুগলক হুকুম ই হাসিল ব্যবস্থাতে পরিবর্তিত করেন। হুকুম ই হাসিল এই ব্যবস্থাতে গিয়াসউদ্দিন তুগলক পরিবর্তন করেছিলেন। এছাড়া আমরা দেখতে পাই প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের রাজস্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল, হ্যাঁ, যাতে কৃষকদের ওপর চাপ সৃষ্টি না হয় তার জন্য রাজস্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়া যদি বৃষ্টি না হতো, অর্থাৎ অনাবৃষ্টির সময় কৃষকদের এক ধরনের ঋণ দেওয়া হতো যার নাম হচ্ছে তাকভি বা তাকাভি। অনাবৃষ্টির সময় কৃষকদের এক ধরনের ঋণ দেওয়া হতো যার নাম হচ্ছে তাকাভি বা তাকভি। ইনি অর্থাৎ ফিরোজ শাহ তুগলক ডাক বিভাগের উন্নতি করেন। যে ডাক বিভাগ আমরা জানি, সেই ডাক বিভাগের উন্নতি করেন এবং ঘোড়ার ডাক ব্যবস্থা তিনি চালু করেছিলেন, কে? গিয়াসউদ্দিন তুগলক। এছাড়াও তার সাম্রাজ্যে সঙ্গীত বন্ধ করে দেন। গিয়াসউদ্দিন তুগলক তার সাম্রাজ্যে সঙ্গীত একেবারে বন্ধ করে দেন। তিনি 53 জন ধর্মীয় আধিকারিকের সাথে পরামর্শ করে নিজাম উদ্দিন আউলিয়ার মজলিসে যে ধর্মীয় নৃত্য বা সামাগানের আয়োজন হয়েছিল তা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করেন, কে? গিয়াসউদ্দিন তুগলক। হ্যাঁ, এইভাবে তিনি তার দরবারে সঙ্গীত পুরোপুরি বন্ধ করে দেন। এছাড়াও গিয়াসউদ্দিন তুগলক খুবই ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করেছিলেন, খুবই ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করেছিলেন। এ সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি বলেছিলেন যে গিয়াসউদ্দিনের ন্যায় ব্যবস্থার কারণে একটা স্ত্রী ভেড়া বা পুরুষ ভেড়া, একটা পুরুষ ভেড়া ও স্ত্রী ভেড়ার দিকে খারাপ নজরে দেখতে পারত না। অর্থাৎ এই গিয়াসউদ্দিনের ন্যায় ব্যবস্থা এতটা কঠোর ছিল, তার কারণে একটা স্ত্রী ভেড়া বা পুরুষ ভেড়া, বলছে একটা স্ত্রী ভেড়া অথবা একটা পুরুষ ভেড়া, একটা পুরুষ ভেড়া অথবা একটা স্ত্রী ভেড়ার দিকে খারাপ নজরে দেখতো না। অর্থাৎ রুল, অর্থাৎ তার যে শাসন ব্যবস্থার যে আইন কানুন অত্যন্ত কঠোর ছিল, অত্যন্ত ন্যায়পরায়ণতার দৃষ্টিতে তিনি তা পুনঃস্থাপিত করেছিল। তার জন্য কেউ, অর্থাৎ আইন ভঙ্গ করে যে শাস্তি পাবে না এরকম কোনো ব্যক্তি তার সাম্রাজ্যের তেমনভাবে ছিল না। এছাড়াও আমরা দেখতে পাই নাসির উদ্দিনের দান করা আমির ওমরাহদের জমি ফেরত নিয়েছিলেন। অর্থাৎ নাসির উদ্দিনের দান করা যে সমস্ত জমি, আমির ওমরাহদের যে জমি ফেরত নিয়েছিলেন, শুধুমাত্র নিজাম উদ্দিন আউলিয়া ফেরত দেননি। অর্থাৎ সেই সময় যে আমির ওমরাহদের জমি দেওয়া হয়েছিল নাসির উদ্দিনের সময়, সেগুলো সব ফেরত নেওয়া হয়েছিল, শুধুমাত্র নিজাম উদ্দিন আউলিয়ার ফেরত দেননি। যার কারণে দুজনের মধ্যে বিরোধ বেঁধেছিল, দুজনের মধ্যে, অর্থাৎ এই ফিরোজ শাহ তুগলক আর এই গিয়াসউদ্দিন তুগলক আর এই নিজাম উদ্দিন আউলিয়ার মধ্যে একটা বিরোধ বা দূরত্ব সৃষ্টি হয়েছিল। গিয়াসউদ্দিন তুগলকের নাতি গিয়াসউদ্দিন তুগলকের নীতি, অর্থাৎ নীতি মধ্যপন্থা নীতি নামে পরিচিত। গিয়াসউদ্দিন তুগলকের যে নীতি বা পলিসি মধ্যপন্থা নীতি, অর্থাৎ মিডিল পলিসি অর্থাৎ নামে পরিচিত, মধ্যপন্থা নীতি নামে পরিচিত। তিনি কি করেছিলেন? তুগলকাবাদ শহরটি নির্মাণ করেছিলেন। তিনি তুগলকাবাদ শহরটি নির্মাণ করেছিলেন, গড়ে তুলেছিলেন। এই সম্পর্কে জিয়াউদ্দিন বার্নি এক জায়গায় বলেছিলেন, গিয়াসউদ্দিন তুগলক খুব অল্প সময়ের মধ্যে এমন কাজ করেছিলেন যা অন্যান্য সুলতানরা দীর্ঘদিন রাজত্ব করা সত্ত্বেও তা করতে পারেনি। এছাড়াও তিনি সমস্ত ধরনের নৈরাজ্য ব্যবস্থার উচ্ছেদ করেছিল। যত নৈরাজ্য ব্যবস্থাগুলো ছিল তার উচ্ছেদ করে একটা সুষম শাসন ব্যবস্থার পত্তন করেছিলেন, কে? এই গিয়াসউদ্দিন
তুগলক। এছাড়া লোকের এমন মনে হয়েছিল যে, অর্থাৎ যে সমস্ত জনসাধারণ আছে তাদের এমন মনে হয়েছিল যে আলাউদ্দিন খলজি যেন পুনরায় জীবিত হয়ে ফিরে এসেছিলেন। অর্থাৎ আলাউদ্দিন খলজি যেভাবে মানুষের কাছে তিনি শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত পরিচিত হয়ে আছেন, অর্থাৎ জনসাধারণ মানুষ মনে করেছিল যেন যে আলাউদ্দিন খলজি আবার জীবিত অবস্থায় আবার ফিরে এসছে আমাদের কাছে। এ প্রসঙ্গে আমির খসরু বলেছিলেন, আমাদের জানি ভারতের তোতা পাখি আমির খসরু বলেছিলেন, গিয়াসউদ্দিন 100 জন পণ্ডিতের শিরবস্ত্র নিজের রাজমুকুটে ধারণ করে রাখতেন। মানে 100 জন পণ্ডিতের শিরবস্ত্র নিজের রাজমুকুটে ধারণ করে রাখতেন। তিনি তার রাজত্বকালে এমন কিছু করেননি যা বিবেক বা বুদ্ধিতে পরিপূর্ণ ছিল না। তিনি এমন কিছু করেননি যা বিবেক বা বুদ্ধিতে পরিপূর্ণ ছিল না, অর্থাৎ সব কিছু তার বিবেকের অর্থাৎ মানবিকতার খাতিরে তিনি সব কিছু করেছিলেন। এছাড়া গিয়াসউদ্দিন তুগলক আমরা জানি যে তিনি জুনা খাঁয়ের ষড়যন্ত্রে তিনি মৃত্যুবরণ করছেন। তরুণ চাপা পড়ে তিনি মারা যান। যখন আমরা দেখেছিলাম যে যখন এই আফগানপুর নামক স্থানে যখন তাকে সংবর্ধনা করার উদ্দেশ্যে একটা তরুণ সৃষ্টি করা হয়েছিল, সেই তরুণ চাপা পড়ে অর্থাৎ মারা যায় কে, এই জুনা খাঁয়ের ষড়যন্ত্রে এই গিয়াসউদ্দিন তুগলক কিন্তু মারা যায়। এরপর সিংহাসনে বসেন কে, তারই অর্থাৎ সুযোগ্য আমরা দেখেছিলাম যে মোহাম্মদ বিন তুগলক। তারপর সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ বিন তুগলক। তারে গিয়াসউদ্দিন তুগলক মারা যাচ্ছে কবে, 1325 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখেছিলাম যে তুগলক বংশের সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন যে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময়কাল হচ্ছে 1325 থেকে 1351। 1325 থেকে 1351। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ। এলফিনস্টোন তাকে পাগল বা বিকৃত মস্তিষ্ক বলে অভিহিত করেছিলেন। এলফিনস্টোন তাকে পাগল বা বিকৃত মস্তিষ্ক বলে বা পাগলা রাজা বলে উল্লেখ করেছিলেন। উপাধি ছিল, এই মোহাম্মদ বিন তুগলকের উপাধি ছিল প্রিন্সেস অফ মানিয়ার্স। প্রিন্সেস অফ মানিয়ার্স, মানিয়ার্স তার ছিল এটাই উপাধি, প্রিন্সেস অফ মানিয়ার্স মোহাম্মদ বিন তুগলকের। এছাড়া আমরা দেখেছিলাম তার রাজ্যাভিষেক হয়েছিল ঠিক বলবনের লাল ভবনে, অর্থাৎ রেড যে ভবন ছিল, লাল ভবন ছিল, সেখানেই এই মোহাম্মদ বিন তুগলকের রাজ্যাভিষেক হয়েছিল। আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক দুজনের আমলেই যোগ্যতার ভিত্তিতে সরকারি পদে আমির ও মহোদয় নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ যোগ্যতা, যার যোগ্য আজ যিনি যোগ্য তাকেই অর্থাৎ আমির ওমরাহ পদে নিয়োগ করা হয়েছিল। আলাউদ্দিন খলজিও করেছিল, ঠিক তেমনি মোহাম্মদ বিন তুগলকের সময়ও হয়েছিল। এছাড়া রাজস্ব ভাগ 1/2 অংশ ছিল দুজনেরই আমলে। রাজস্বের যে অংশ ছিল, রাজস্বের যে পরিমাণ ছিল 1/2 অংশ দুজনেরই আমলে, অর্থাৎ আলাউদ্দিন খলজির আমলে এবং আমরা দেখেছিলাম মোহাম্মদ বিন তুগলকেরও আমলে। এছাড়া গৃহ ও পশু করও ছিল এক, গৃহকর এবং পশু করও ছিল সেম ছিল। অন্য উপাধি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আর একটি উপাধি ছিল প্রিন্সেস অফ মানিয়ার্স ছাড়া আর একটা উপাধি ছিল, আমরা দেখব অল সুলতান জিলিল্লাহ, অর্থাৎ আল সুলতান জিলিল্লাহ, আল সুলতান জিলিল্লাহ, আল সুলতান জিলিল্লাহ, তার আরেকটা উপাধি ছিল আল সুলতান জিলিল্লাহ। এছাড়া ইসামি, বিশিষ্ট ঐতিহাসিক ইসামি তার ফুতুও উস সালাতিন গ্রন্থে কাফির বা দ্বিতীয় ইয়াজিদ বলে উল্লেখ করেছেন। কাফির বা দ্বিতীয় ইয়াজিদ, এই ইসামি ফুতুও উস সালাতিন তার গ্রন্থে এই মোহাম্মদ বিন তুগলককে কাফির বা দ্বিতীয় ইয়াজিদ বলে উল্লেখ করেছিলেন। রাজমন্ত্রী অভিলেখে মোহাম্মদ বিন তুগলকের বিজয়ের কাহিনী, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার যে বিজয়ের কাহিনী, সেই রাজমন্ত্রী অভিলেখে মোহাম্মদ বিন তুগলকের বিজয়ের কাহিনী মুদ্রিত আছে বা পাওয়া যায়।
মোহাম্মদ বিন তুগলক আকবরের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা দেখেছিলাম ফতোয়া জারি করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকও আকবরের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ বিন তুগলক এবং যে মুঘল যুগের শ্রেষ্ঠ সুলতান আমরা দেখেছিলাম আকবর, সেই আকবরের বিরুদ্ধে মোল্লারা, অর্থাৎ যারা মুসলিম, যারা ইসলাম ধর্মের মূল পৃষ্ঠপোষক ছিল, তারা কিন্তু ফতোয়া জারি করেছিলেন যে এরা ইসলাম ধর্মের ব্যতি রেখে এদের শাসন ব্যবস্থা পরিচালনা করছে। তাই আমরা বললাম না, ইসামি ফুতু সালে কাফির বা দ্বিতীয় ইয়াজিদ বলে উল্লেখ করেছে। তাই মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে যদি খারাপ কথা বলা হয় এই ইসামির ফুতু সালাতিন গ্রন্থে। হ্যাঁ, এছাড়া আকবরের বিরুদ্ধে করেছিলেন মোল্লা ইয়াজিদ। আকবরের বিরুদ্ধে অর্থাৎ এই ফতোয়া জারি করেছিলেন যে মোল্লা ইয়াজিদ। জৈন প্রভাসুরীর সাথে মোহাম্মদ বিন তুগলক ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করতেন। অর্থাৎ জৈন সন্ত বা সাধক জিন বা জৈন প্রভাসুরীর সাথে মোহাম্মদ বিন তুগলকের এক ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা হতো। এ বিষয়ে জিয়াউদ্দিন বার্নি এক জায়গায় বলেছেন, মোহাম্মদ বিন তুগলকের জীবিত অবস্থায় প্রশংসা করেছেন কে? জিয়াউদ্দিন বার্নি। কিন্তু মারা যাওয়ার পর তার বিরুদ্ধে আবার জিয়াউদ্দিন বার্নি কথা বলছেন। তিনি বলছেন, যদি মোহাম্মদ বিন তুগলকের সমস্ত দোষ ত্রুটি বাদ দিয়ে কোনো গ্রন্থ লেখা হয় তাহলে কোনো গ্রন্থই লেখা হবে না। মানে তিনি এমন একটা কথা বলছে যে মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয়েছিল, তার দোষ ত্রুটি বাদ দিয়ে কোনো শাসন ব্যবস্থা বা কোনো গ্রন্থ কিন্তু লেখা যাবে না। মোহাম্মদ বিন তুগলক ছিল প্রথম সুলতান যিনি হিন্দুদের বিভিন্ন উৎসবে গিয়েছিলেন। কে? মোহাম্মদ বিন তুগলক। এছাড়া দুর্ভিক্ষের কারণে মোহাম্মদ বিন তুগলক গঙ্গার ধারে একটা নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তার নাম দেওয়া হয় স্বর্গদুয়ারি। অর্থাৎ তিনি এই গঙ্গার ধারে একটা নতুন রাজধানী স্থাপন করেছিলেন যার নাম দেওয়া হয় স্বর্গদুয়ারি। হ্যাঁ, অনেক ঐতিহাসিক মনে করেন দৌলতাবাদকেই স্বর্গদুয়ারি বলা হয়েছে। অর্থাৎ যে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন তাকেই নাকি অনেক ঐতিহাসিক বলছে স্বর্গদুয়ারি বলা হয়। তারপরে বতিয়াহাগড় অভিলেখে দেখা যায় মোহাম্মদ বিন তুগলক গোমাতার একটি মন্দির নির্মাণ করেছিলেন। তার জন্য তো মুসলিম মোল্লারা অনেকেই তার বিরুদ্ধে গিয়েছিলেন। হ্যাঁ, মুসলিম আমরা দেখেছিলাম এর বিরুদ্ধে অনেক সোচ্চারিত হয়েছিলেন। বতিয়াহাগড় অভিলেখে তার একটা প্রমাণ পাওয়া যায়, মোহাম্মদ বিন তুগলক গোমাতার একটি মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া আমরা দেখি তিনি সুফি সন্ত খাজা মঈনুদ্দিন চিশতি ও সালার মাসুদ গাজীর দরবারে যাওয়া হয়েছিল প্রথম সুলতান। অর্থাৎ তিনি সুফি সন্ত খাজা মঈনুদ্দিন চিশতি ও সালার মাসুদ গাজীর দরবারে, হ্যাঁ, তিনি প্রথম অর্থাৎ সুলতান হিসাবে তিনি তাদের দরবারে কিন্তু উপস্থিত হয়েছিল, সুফি সন্তদের দরবারে। এছাড়া আমরা দেখেছিলাম কল্যাণ অভিলেখে থেকে জানা যায় মোহাম্মদ বিন তুগলক কল্যাণে মধু কেশব মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। এছাড়া মোহাম্মদ বিন তুগলক ছিলেন প্রথম যিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। এ প্রসঙ্গে ইবন বতুতা বলেছিলেন যে কোনো নারীর সতী হওয়ার আগে সুলতানের অনুমতি নিতে হতো। সুলতানের অনুমতি নিতে হতো। মোহাম্মদ বিন তুগলক ন্যায়পরায়ণতার জন্য খুবই বিখ্যাত ছিল, ফিরোজ শাহ তুগলকের মতো। জনসাধারণের সাথে সাথে নিজের ওপরেও ন্যায়পরায়ণতা সমান রেখেছিলেন। অর্থাৎ জনসাধারণের সাথে সাথে তিনি নিজের ওপরেও ন্যায়পরায়ণতা সমানভাবে জারি রেখেছিলেন। তিনি একটি দোষ করেছিলেন যার জন্য 21 ঘা বাড়ি মারতে বলেছিলেন নিজেকে। হ্যাঁ, অর্থাৎ তিনি একটা দোষ করেছিলেন তার জন্য 21 ঘা, হ্যাঁ,
বাড়ি অর্থাৎ তাকে মারতে বলেছিলেন। জিয়াউদ্দিন বারানির এই প্রসঙ্গে একটি কথা আছে, সে কথাটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক নিজেই নিজেকে বলছেন, জিয়াউদ্দিন বারানি সেটা তুলে ধরছেন তার গ্রন্থে, আমি মানুষকে ততক্ষণ দণ্ড দিতে থাকবো, আমি মানুষকে ততক্ষণ দণ্ড দিতে থাকবো যতক্ষণ না মানুষ সৎ হয়, যতক্ষণ না মানুষ সৎ হয় বা যতক্ষণ না মানুষ সৎ হয় ততক্ষণ তাকে দণ্ড দিতে থাকবে। আমার রাজত্বে, তিনি বলছেন, আমার রাজত্বে এমন কোনো ওয়াজির নেই যিনি আমাকে রক্তপাত বন্ধ করার নিয়ম বা আইন বানিয়ে দিতে পারে। অর্থাৎ তিনি তার শাসনকালে অর্থাৎ কঠোর শাসন ব্যবস্থা যে রেখেছিলেন এটাই তার প্রমাণ। এ প্রসঙ্গে বারানিও আরও লিখেছেন, এমন কোনো দিন যায়নি যেদিন কোনো মুসলমানের রক্ত ঝরেনি। অর্থাৎ এই মুসলিমদের, এই মোল্লাদের তিনি উচিত শাস্তি দিয়েছিলেন, এমন কোনো দিন নেই যিনি মুসলমানদের রক্ত ঝরেনি। এ প্রসঙ্গে ইবন বতুতাও বলেছেন, সমস্ত ব্যক্তিদের মধ্যে সমস্ত ব্যক্তিদের মধ্যে রাজার রক্তপাত পছন্দ ছিল। তার দরবারে হার্ডলি আমরা দেখেছিলেন মৃতদেহ বা শবদেহ থেকে মুক্ত থাকতো। কেবলমাত্র তার দরবার মানে তেমন কোনো দিন নেই যে মৃতদেহ শবদেহ থেকে মুক্ত আছে, মানে এরকমই কথা ইবন বতুতা কিন্তু তুলে ধরছেন। এছাড়া মোহাম্মদ বিন তুগলক প্রথম সুলতান ছিলেন যিনি চীন, সিরিয়া, মিশর প্রভৃতি জায়গায় দূত পাঠিয়েছিলেন। চীন, মিশর, সিরিয়া প্রভৃতি জায়গায় তিনি দূত পাঠিয়েছিলেন। এছাড়া 1341 খ্রিস্টাব্দে চীনের সম্রাট তোগন তিমুর বৌদ্ধ মন্দির দর্শনের জন্য একজন প্রতিনিধি তার দরবারে পাঠিয়েছিলেন। কে? চীনের সম্রাট তোগন তিমুর বৌদ্ধ মন্দির দর্শনের জন্য একজন প্রতিনিধি তার দরবারে পাঠিয়ে দিয়েছিলেন। মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলের ভূমি রাজস্ব 10 থেকে 20 গুণ বৃদ্ধি করেছিলেন। কারণ আমরা জানি দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করেছিলেন, কারণ সেখানে খুব উর্বর মাটি ছিল, তার জন্য বৃদ্ধি করেছিল। তাই সেই সম্পর্কে ফেরিস্তার মতে ভূমি রাজস্ব বৃদ্ধির হার ছিল 3 থেকে 4%। ফেরিস্তার মতে সেই সময় ভূমি রাজস্বের বৃদ্ধির হার ছিল 3 থেকে 4%। এছাড়া তিনি আমির-ই-কোহি বা কৃষি বিভাগ, আমির-ই-কোহি নামক একটি কৃষি বিভাগ গঠন করেছিলেন বা নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি রাজস্ব আদায়ের জন্য সর্বপ্রথম ইজারাদারি ব্যবস্থা চালু করেন। রাজস্ব আদায়ের জন্য তিনি সর্বপ্রথম ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন। এছাড়া মোহাম্মদ বিন তুগলক প্রথম সুলতান যিনি দুর্ভিক্ষকালীন আইন সংহিতা বা ফেমাইন কোড তিনি শস্যাবর্তন কৃষি পদ্ধতি চালু করেছিলেন। শস্যাবর্তন কৃষি পদ্ধতি অর্থাৎ একের পর এক, অর্থাৎ শস্যের আবর্তন অনুযায়ী চাষ করা হবে জমিতে, তিনি সেই পদ্ধতি চালু করেছিলেন। দুর্ভিক্ষ বা প্লেগের সময় সুলতান বিনা শুল্কে ভোজন দানের ব্যবস্থা করেছিলেন। কে? মোহাম্মদ বিন তুগলক। এর সময় সুবায়ের পরিমাণ, অর্থাৎ সুবা বলতে প্রদেশ, সেই সুবায়ের পরিমাণ বেশি ছিল। তিনি সুবাগুলির আয় ও ব্যয়ের হিসাব রাখার জন্য একজন রেজিস্ট্রার নিয়োগ করেছিলেন, যার নাম ছিলেন হাসাম এ বাহিলাস্ত। অর্থাৎ এই সুবাগুলির আয় ব্যয়ের অর্থাৎ হিসেব ঠিক রাখার জন্য যে রেজিস্ট্রার নিয়োগ করেছিলেন তার নাম ছিলেন হাসাম এ বাহিলাস্ত। এছাড়াও 1327 খ্রিস্টাব্দে তিনি দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেছিলেন। দিল্লি থেকে দৌলতাবাদ, যার দূরত্ব ছিল প্রায় 700 মাইল। 700 মাইল আমরা দেখেছিলাম। দিল্লি থেকে সমস্ত মানুষকে অর্থাৎ একসাথে তিনি নিয়ে গিয়েছিলেন। শুধু মানুষ নয়, তার যে পশু এবং সমস্ত যা জিনিসপত্রগুলো ছিল, দ্রব্য সামগ্রী ছিল, সব কিছু নিয়ে সেই দৌলতাবাদে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রায় 700 মাইল পথ ছিল। তার সাথে সাথে সমস্ত প্রশাসনিক কেন্দ্র মানুষকে স্থানান্তর করার চেষ্টা করেছিলেন। সেই সময়ে ইসামির একজন রিলেটিভ, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইসামি, তার একজন রিলেটিভ মারা গিয়েছিলেন এই যাওয়া পথে, এই দৌলতাবাদের যাওয়ার পথে। তারপরে আমরা দেখেছিলাম ঠিক 8 বছর পর
8 বছর পর আমরা পুনরায় দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। সেখানে যখন নিজেকে না মানাতে পারল। উত্তরপ্রদেশের স্বর্গদুয়ারি, যে স্বর্গদুয়ারি আমরা একটু আগে আমরা বলেছিলাম রাজধানী হিসাবে তৈরি করেছিলেন গঙ্গার ধারে, সেই উত্তরপ্রদেশের স্বর্গদুয়ারি নামক স্থানটিতে মোহাম্মদ বিন তুগলক 1339 থেকে 1341 খ্রিস্টাব্দ পর্যন্ত বাস করতেন। 1339 থেকে 41, এবং এখান থেকেই শাসন পরিচালনা করতেন। তাই সেখানেই যে তিনি রাজধানী স্থাপন করেছিলেন বলে ঐতিহাসিকরা সেটা অনুমান করেছিলেন। কেউ কেউ আবার ওই বলছে এটা দৌলতাবাদ হিসাবে ছিল। তিনি তাম্রমুদ্রা অর্থাৎ 1329 খ্রিস্টাব্দে প্রচলন করেন। 1329 তাম্রমুদ্রা প্রচলন করেন। এছাড়াও ব্রোঞ্জের মুদ্রাও প্রচলন করেছিলেন, ব্রোঞ্জের মুদ্রা। তিনি ইরাক ও খোরাসান জয়ের পরিকল্পনা করেছিলেন। তার জন্য একটা বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন, বেতনও দিয়েছিলেন সৈন্যবাহিনী, কিন্তু পরন্তু আমরা দেখলাম তিনি এই খোরাসান জয় পরিকল্পনা ভেস্তে দিল। তার ফলে যে প্রচুর রাজকোষ থেকে টাকা সেই খোরাসান জয়ের পরিকল্পনার জন্য তিনি ব্যয় করেছিলেন, যার ফলে আর্থিক ক্রাইসিসে একটা মধ্যে তাকে বিরাজ করতে হয়েছিল। 1337 থেকে 38 খ্রিস্টাব্দে তিনি হিমালয় অঞ্চলে অবস্থিত কারাচল বা কুমাচল জয়ে অভিযান চালায়। কত? 1337 থেকে 38 অভিযান চালান খসরু মালিকের নেতৃত্বে। কোথায়? কারাচল বা কুমাচল জয়ে অভিযান করেছিলেন খসরু মালিকের নেতৃত্বে 1337 থেকে 38 খ্রিস্টাব্দে। এছাড়া 1328 থেকে 29 খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম যে মঙ্গল নেতা আলাউদ্দিন অর্থাৎ আলাউদ্দিন তারমাসারিন আক্রমণ করেন এবং মোহাম্মদ বিন তুগলক তাকে পরাজিত করেন। 1328-29 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা আলাউদ্দিন তারমাসারিন আক্রমণ করেছিলেন এবং মোহাম্মদ বিন তুগলকও তাকে পরাজিত করেছিলেন। তার রাজত্বকালে, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে প্রায় 34টি বিদ্রোহ হয়েছিল। দক্ষিণ ভারতে প্রায় 27টি বিদ্রোহ হয়েছিল এই মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে, অর্থাৎ 34টির মধ্যে দক্ষিণ ভারতে হয়েছিল প্রায় 27টি তার বিরুদ্ধে। প্রথম বিদ্রোহ হয়েছিল বাহাউদ্দিন অর্থাৎ গুরশাসের নেতৃত্বে। বাহাউদ্দিন গুরশাস, এই বাহাউদ্দিন গুরশাসের নেতৃত্বে প্রথম মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছিল। এবং শেষ বিদ্রোহ হয়েছিল তগি বা তাঘি খান, তাঘি খান অর্থাৎ তাগরি খান যা বলতে পারো, 1351 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে শেষ বিদ্রোহটা হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে। মোহাম্মদ বিন তুগলকের সময় সদাহ আমির দক্ষিণ ভারতে রাজস্ব আদায়ের জন্য যে বিদেশিরা এখানে এসে বসতি স্থাপন করেছিল তাদের কাছ থেকে আমরা দেখেছিলাম রাজস্ব আদায়ের জন্য করা হয়েছিল, একটা পথ সৃষ্টি করা হয়েছিল, তার নাম হচ্ছে সদাহ আমির। সেই মোহাম্মদ বিন তুগলক সদাহ আমির দক্ষিণ ভারতে রাজস্ব আদায়ের জন্য যে বিদেশিরা এখানে এসে বসতি স্থাপন করেছিল সেটা তৈরি করা হয়েছিল সেই পথ। এরা বিদ্রোহ ঘোষণা করেছিল, মানে এদের ওপর যে ট্যাক্স বা কর চাপানো হয়েছিল। এই বিদ্রোহের ফলেই বিজয়নগর ও বাহমনি রাজ্যের উদ্ভব ঘটেছিল। অর্থাৎ এদের বিদ্রোহের ফলেই আমরা দেখেছিলাম বিজয়নগর ও বাহমনি রাজ্যের উদ্ভব বা উত্থান ঘটেছিল। ত্যাগী খানের সাথে বিদ্রোহের সময় তাঘি খানের সাথে বিদ্রোহের সময় মোহাম্মদ বিন তুগলক সিন্ধু দেশের থাট্রা নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। কোথায়? সিন্ধু প্রদেশের থাট্রা নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তার মৃত্যুর পর আমরা দেখেছিলাম বদায়ুনি তার মুন্তাখাব উল বদায়ুন গ্রন্থে লিখছেন রাজা প্রজাদের হাত থেকে আর প্রজারা রাজাদের হাত থেকে মুক্তি পেল। কেউ লিখছেন? বদায়ুনি তার মুন্তাখাব উল বদায়ুন গ্রন্থে। এছাড়াও আমরা দেখেছিলাম মোহাম্মদ বিন তুগলকের মারা যাওয়ার পর নাসির উদ্দিন দেহলভি উপস্থিত ছিলেন। সেই সময় যখন মারা যায় সেই সময় নাসির উদ্দিন চিরাগ দেহলভি উপস্থিত ছিলেন। তারই পরামর্শে ফিরোজ শাহ তুগলককে সিংহাসনে পরবর্তী উত্তরাধিকারী হিসাবে
বসানো হয়েছিল। কোথায়? এই দিল্লির অর্থাৎ আমরা সিংহাসনে বসানো হয়েছিল ফিরোজ শাহ তুগলক। কার নেতৃত্বে? না, কার নির্দেশে? নাসির উদ্দিন চিরাগ দেহলভির নির্দেশে। এইভাবে আমরা দেখলাম যে তুগলক বংশের দুইজন সুলতানের যে গুরুত্বপূর্ণ কৃতিত্ব, এক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, আর হচ্ছে তার যে যোগ্য উত্তরাধিকারী মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা ফিরোজ শাহ তুগলক সম্পর্কে জানব। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।